রাত হলো 27শে মে, আর কিছুক্ষণ পর 28শে মে হবে। তো প্রতিবেদনটা আমি করবোই ভাবছিলাম, যদি বিকালে বৃষ্টি হয়েছে তো একটু স্থবিরতা তৈরি হয়েছে মানুষের মধ্যে, একটা গরমে হাঁসফাঁস থেকে অন্তত একটা স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তর বারবার বলছে যে এবারে বর্ষা প্রায় আসার মুখে, তো এই প্রতিবেদনটা পুরোটাই রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ সম্পর্কে কিছু কথা। আর স্বাভাবিকভাবে আহ একটি কবিতা দিয়ে শুরু করি, ভালো লাগবে আপনারা কবিতা শুনতে ভালোবাসেন। কবিতার লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কবিতা যে হে সর্বশক্তিমান, এটা বাস্তব সত্য আজকের এই কনটেক্সে দাঁড়িয়ে। আপনারা জুড়তে থাকুন, সঙ্গে থাকুন, কমেন্টস করুন। যদি আমার বক্তব্য আপনাদের ভালো না লাগে সেটাও বলবেন, আর যদি বক্তব্য ভালো লাগে সমর্থন করবেন, কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি সমস্ত দলের কাছে কিন্তু আমি মনে করি যে বিগত বামফ্রন্ট, বিগত তৃণমূল কংগ্রেস, বর্তমানে শাসক দল বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকের আমি দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করবো। এটা আমার কাজ। এ কাজ আমায় করতে বলা হয়েছে বিভিন্ন সময়। বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে প্রায় 30টা দশক যখন এই কাজ করছি, কিছু বোধ, কিছু বুদ্ধি আমার বিলোপ ঘটেনি। যেটা ঘটেছে সেটা অভিজ্ঞতায় সঞ্চারিত হয়েছে, ভান্ডার কিছুটা পূরণ হয়েছে। তো আমি মনে করি যে সাংবাদিক হিসেবে যতদিন থাকা দরকার ততদিন তার বক্তব্য রেলিভেন্ট ইস্যুর উপরে বলা, তাতে আপনি অনেকে খুশি হবে, অনেকে খুশি হবে না। যাই কবি বলছেন যে কবিতাটা পড়ি, তারপরে এই ব্যাখ্যাটা আসবো, আপনাদের ভালো লাগবে। আপনাদের মনে হয় আপনারা আমাকে বিভিন্ন সময় সমর্থন করেন, কখনো করেন না, হতেই পারে, এটা নিয়ম, অসুবিধা কিছু নেই। কবি বলছেন, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃতজনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। আসলে মার্জনা করবেন, 42 বছরের সম্পর্ক কেন ছিন্ন হলো, হঠাৎ করে এই তালটা কেটে গেল। আসলে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, তার ফলে আমার বাড়ির দরজা দেখা যখন বামপন্থীরা বুলডোজার, আমি যেখানে রাস্তায় শেষ করেছিলাম সেখান থেকে একটু কথা বলি। তার ছেলে প্রতিবাদ, তিনি একজন বিধায়ক, তারই বক্তব্যের পরে তিনি কল্যাণীতে নেমে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করতে বৈঠকে গেছে। ঠিক আছে, জনগণের যেতেই অসুবিধা কিছু নেই, আসন পাওয়া, কিন্তু যাকে দল নীরব থেকেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছেন, কখনো ত্রিপুরা, কখনো মণিপুর, বিভিন্ন আন্দোলন তিনি করেছেন সরকার তাকে, এবং তিনি বিভিন্ন সময় দলের সুযোগ সুবিধা পাওয়া, তিনি যে দলের যে কমিটি থাকা, অবশ্যই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার, তিনি সেখান থেকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কল্যাণ বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসটা হয় না। আজকে হয়তো ভরাডুবি এখান থেকে খুব পরিষ্কার, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে তার ভূমিকা অনেকের, যেহেতু শ্রমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূল, তিনি আমাকে অন্যভাবে নেবেন না, কারণ আমি মনে করি যে আনতে চাইছেন সাংবাদিকতার ক্ষেত্রে যে কি গণতন্ত্র সংসদের যে আলোচনা, সেটা অবশ্যই ডক্টর কাকুলি নিরপেক্ষ হওয়া উচিত। যেভাবে আপনাদেরকে আক্রমণ, তাই কাকুলি দেবী তিনি বিরোধী ছিলেন, বিজেপিতে যোগ দেবেন সেই সমস্ত তার সবার প্রত্যেকটি নথি ইঙ্গিত সে কথাই বলে। যেহেতু তিনি ওয়াই ক্যাটাগরি পেয়েছেন, কেন্দ্র তাকে দিয়েছে অকথ্য ভাষায় যে সমস্ত, এমনি ভেবে তো দেননি, বলে যাচ্ছে তিনি সাংগঠনিক পদ ছেড়েছেন, সভাপতির পদ ছেড়েছেন, তিনি হাবড়া, অসংখ্য বর্ষিয়ান নেতার তিনি বারাসাত, মধ্যমগ্রাম, বিধাননগর, রাজারাম গোপালপুর, এদিকে আপনার হচ্ছে নিউ টাউন, এই সমস্ত মানুষ ভোটে জিতে এসেছিলেন দীর্ঘদিন ধরে। তাহলে তাকে পদত্যাগ করে আসতে হবে, নাহলে তিনি প্রতিষ্ঠিত, এবং তার যে হাজবেন্ড তিনি মহিষা দলের বিধায়ক ছিলেন, তিনি থেকে গেলেন সুদর্শন অন্য বিজেপি দলে ডাক্তার, যেটাকে বলা হয় যে দল পরবর্তী যে সিদ্ধান্ত। জানি অনেকবার হাইকোর্টে মামলা হয়েছে, অনেকে দল পরিবর্তন করেছেন, দলত্যাগী যে আইন, কিন্তু যারা সেটা কতটা কার্যকরী হয়েছে সেটা বিগত সময়ে দেখেছি, বিভিন্ন সময় তারা দেখেছি। এখন বিজেপি সরকার সেটা কিভাবে নেবেন, এবং যেহেতু ভালো তৃণমূলকে চাই, শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন, রাজ্য সভাপতি, এই ভালো তৃণমূলের ব্যাখ্যাটা কি? ভালো তৃণমূলের ব্যাখ্যা এটাই, যারা তৃণমূলের সাংসদ, যারা রাজ্যসভায় হোক, যারা লোকসভায় হোক, আপনাদেরকে বিভিন্ন সময় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির ক্ষেত্রে, আপনাদেরকে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে, এবং আপনাদেরকে বিভিন্ন সময় হ্যারাসমেন্ট করেছে,
এলওপি কে, তৎকালীন এলওপি শুভেন্দু অধিকারীকে হ্যারাসমেন্ট হয়েছে বিধানসভাতে, এগুলো হয়েছে। এখন সেই দ্বারা এখন বহু লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে। বাদুড়িয়ার পৌরসভার চেয়ারম্যান দেখছি এখন কলঙ্কমুক্ত আকাশ করবে, নিশ্চয়ই করবেন। কারণ আমার মনে হয় যে যে আসন 206 বা 7 হয়তো হবে, যেটা পেয়েছেন সেটা এনাফ। সেখানে ভারী মালগাড়ি বোঝাই করে যদি আপনি কয়লা বোঝাই করতে চান, কিন্তু কয়লা মাঝপথে জ্বলতে পারে। তাই আপনাদের দলের যে সংখ্যাগরিষ্ঠতা সেটা যথেষ্ট এনাফ। যা চেয়েছিলেন যা চেয়েছিলেন তাই পেয়েছেন। তাই দেখুন, দল আপনার, আপনাদের দল, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন চার্টার বিমানে নিয়ে যাবেন কিনা কাকলি ঘোষ দোস্তার মতো বেশ কিছু বিধায়ক লাইনে পড়ে আছে, তারাও চাইছে, কিন্তু তারা তো এসে 21-এর অভিজ্ঞতা সে কথাই বলে। যারা বিজেপি দীর্ঘদিন ধরে করছে, আদি বিজেপি, তারা সমস্যায় পড়বে। কারণ এরা তো আসবে কন্ডিশন নিয়ে আসবে। এরা বিভিন্ন পদে বসবে, বিভিন্ন জায়গায় বসবে, কমিটিতে বসবে, চেয়ারম্যান হবে, বিভিন্ন পৌরসভায় বসবে, নানান ধরনের তারা সুযোগ সুবিধা চাইবে এবং তারা ব্ল্যাকমেলিং পলিটিক্সটা করবেন। এটা সমীবাবু আপনাকে ব্যথা নিশ্চয়ই দেবে কিনা জানি না। আপনি বলছেন ঠিকই, কিন্তু আপনার দলের বিভিন্ন স্তরের জেলা ভিত্তিক যে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সর্বত্রই কিন্তু একটা বিভৎস রূপ ধারণ হয়েছে, এবং যেটা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর, যেটা আপনি বলার পরেও সেটা কোনোভাবে থামতে চাইছে না। যদিও একটা সরকারকে 3 মাস সময় দেওয়া উচিত, সেই 3 মাসের মধ্যেই হয়তো বলবেন নয়ন রায় আপনি আমার বন্ধু লোক, আপনি বারবার বলছেন। আমি বলছি সবিকদা যে আমার এটাই চরিত্র, আমার একটা ক্যারেক্টার। সাংবাদিকতার ক্ষেত্রে আমি বামেদের সিঙ্গুর নন্দীগ্রামে যখন ভয়ঙ্কর এই অপশাসন এবং জোর করে জমি অধিগ্রহণ করা সেগুলো যখন বলেছিলাম, তৃণমূলের যখন দুর্নীতি পরপর হয়েছে, স্বাভাবিকভাবে আপনাদের সিস্টেমের ক্ষেত্রে এটা আমার বলা উচিত বলে মনে হয়। তাই কাকুলি ঘোষ দোস্তাকে ছিলাম, ওই সাবজেক্টে ছিলাম। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপও নেই। উনি একটু উন্নাসিক টাইপের নেত্রী ছিলেন। তিনি ওখানে কিছু তার কিছু সাংবাদিক বন্ধু বান্ধব ছিল যাদেরকে তিনি গুরুত্ব দিতেন। আর যেহেতু আমি 22 সাল থেকে বারাসাতে নেই, ফলে আমি আর তার ধারে কাছে ঘেঁষার চেষ্টাও করিনি, সম্ভাবনাও ছিল না, আমার ইচ্ছাও ছিল না তার। কারণ তার ভাষা এবং সম্পর্কে কল্যাণ ব্যানার্জি বলছিলেন তিনি অত্যন্ত অকথ্য ভাষায় গালাগালি করেন। যাই হোক, কোথায় গেল অশ্বিনী মুখার্জি, কোথায় গেল ওখানকার যারা কাউন্সিলর তারা গ্রেপ্তার হয়েছেন? আমি বলেছিলাম না যে আকাশ কুসুম, আকাশ অলিক স্বপ্নের উড়ান ফ্ল্যাট তৈরি হয়েছিল, এবং বিভিন্ন পুকুর, জলা, নালা, এগুলো তো পৌরসভা তো করেছে। এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যখন বারবার বলছিল ও হাই রাইজ বিল্ডিং করা যাবে না, কিন্তু বারাসাত পৌরসভা, মধ্যমগ্রাম পৌরসভা কোনো কথা শোনেনি। এগুলো তো হচ্ছে আপনারা করেছেন বিভিন্নভাবে, ইললিগাল কনস্ট্রাকশন করেছেন, ডাম্পিং গ্রাউন্ডে দুর্নীতি আছে, এবং ওই যে রেলগেট নিয়ে অনেক সমস্যা আছে, আপনার হচ্ছে কলোনি মোড়ের যানজট আছে, এবং হচ্ছে যে মানুষের পৌর এলাকা পৌর কর দেওয়ার পরেও তারা সুযোগ সুবিধা পাননি, এরকম একটা বিষয় আছে। আচ্ছা, অনেকের হবে আবার প্রশ্ন হতে পারে যে আপনি বারাসাত নিয়ে বেশি বলছেন। আসলে বারাসাতের প্রতি একটা সফট কর্নার আমার আছে, যে সফট কর্নারটা অবশ্যই সাংবাদিকতার ক্ষেত্রেই আছে, কোনো ব্যক্তিগত কোনো বিষয় নয়। সাংবাদিকতা যেহেতু দ্য কোয়ারির অফিসটা বারাসাতেই ছিল, তাই বারাসাতের একটু চালচিত্র কিছুটা ভুলে গেল, কিছুটা ঘটনা আজও আমাকে বহন করে বেড়ায়। তাই পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে, এবং আমি দেখেছি কলোনি মোড়ে এবং এই ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং হচ্ছে যে এই অশ্বনী মুখার্জি এবং বহু তাবর্তমান বিবর্তন সাহা, এবং তাদের সব দাপট দেখেছি। সেখানকার সাংবাদিক কুল তাদেরকে হাই হ্যালো করতেন, স্যালুট নিতেন, নিশ্চয়ই তাদের ব্যাপার স্যাপার ছিল। তাহলে অরূপ চক্রবর্তী কি দোষ করেছে? তিনি তো মুখ খুব বড় বড় কথা বলছিলেন এবিপি আনন্দে বসে। সুশান্ত ঘোষ কি হলো, পদত্যাগ কেন করলেন, এটা তো প্রশ্ন। তাহলে এরা হচ্ছে রে এই সুবিধাবাদী কোকিল, যারা বসন্তকালে ডাকে না, তারা জ্যৈষ্ঠ মাসে ডাকে। তাহলে এই বসন্তের কোকিলগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী তিনি বুঝতে পারেননি। আর মমতা ব্যানার্জির সব থেকে বড় দোষ, তিনি আজে বাজে চলচ্চিত্র জগৎ থেকে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু চলচ্চিত্র জগৎ থেকে যাদের কোনো মানে বিরাট কন্ট্রিবিউশন নেই তাদেরকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছেন, তাদেরকে জিতিয়েছেন। কখনো নুসরাত ছিল, কখনো মিমি ছিল, তারপর কখনো এত লম্বা লাইন,
যাদের কোনো বিধানসভাতে তারা কথাই বলে না, তারা চুপচাপ বসে থাকে, শুধু মেকআপ নিয়ে বসে থাকে। এরা করবে আইনসভাতে এরা আলোচনা, এখনো আছে, কয়েকজন আছে। তাহলে আপনার দলটা তো তো অনেকে বলছে সার্কাস পার্টি, বলছে যাত্রা পার্টি। তাহলে আপনি জানতেন না যে 2021-এ যখন আপনি পরপর করে সেলিব্রিটি ঢোকাচ্ছেন, আপনাকে এটা বোঝা উচিত ছিল যে এই সেলিব্রিটি আপনাকে ডোবাবে, ডুবিয়েছে আপনাকে। এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, এই প্রশ্ন আমি তুলছি না। এবং তার বাড়িতে নোটিশ গেছে, সেটা নিয়েও পুলিশ গেছে। এটা তো ভাবেননি, আপনিও ভাবেননি। আপনি ভেবেছিলেন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবেন, কিন্তু আমার প্রশ্ন, ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি যেভাবে উঠে এসেছেন সেটা অত্যন্ত অবশ্যই মহিরু, যেটা ঝড় বলা হয়, সেটা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভালো করে জানেন। শ্রমিক ভট্টাচার্য জানেন, তিনি বারবার বলেছেন, সংবেদনশীল একজন মানুষ, এবং আমার অত্যন্ত ভালো লাগে তার কথাবার্তা শুনে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী নেত্রী হিসাবে কিন্তু তিনি, তার ভূমিকা ভয়ঙ্কর। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় গণতন্ত্রে তার ভূমিকা রয়েছে, এবং কে কি খাবে এটা নিয়েও তিনি পরিষ্কার করেছেন যে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আসলে শ্রমিক ভট্টাচার্য যা বলছেন সেটা বাকি দলের স্ট্যান্ড কি? এটাই নিশ্চয়ই স্ট্যান্ড। কারণ পশ্চিমবঙ্গে যে 8,00,000 কোটি টাকার দেনা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এর আগে বামফ্রন্টও করে গেছেন এবং কেন্দ্রের সরকার করে গেছেন। এটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের একটা, যেটা ইকোনমিক লোন নিতে হয় দেশ এবং সরকার চালাতে গেলে। এবং যে এর ফলে কি হলো, একটা বিরাট ভাবে যেটা অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি হলো যে সরকারের উপর। আর সরকারের উপর চাপ সৃষ্টি হওয়া মানে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি হলো। এবং সাধারণ মানুষ যে কর দেয়, যে পরিষেবা পাওয়ার কথা, সেটা কোথাও কোথাও মাঝপথে লুট হয়ে যায়। তো এরকম তো ঘটনা ঘটছে। এবং আমি এই প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে বর্ধমান শহরের মোহনবাগান মাঠ হঠাৎ করে এখানকার বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি রাগ করবেন না আমার উপরে, কিন্তু আপনি খুলে দিলেন গেটটা। প্রথমত হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শঙ্কর কুমার নাথের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কারণ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি। এটা না করলেই ভালো করতেন। আপনি কার উদ্যোগে করেছেন, কার প্রেরণায় করেছেন, সেটা তো আপনার ব্যাপার। দেখুন, আমি শুরু থেকেই বলেছি, এবং ভারতীয় জনতা পার্টিকে বারবার করে বলার চেষ্টা করছি, আমি কিন্তু শুরু থেকেই আমার বক্তব্য সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য নির্ভর আমি করব। তাতে আপনারা আমাকে হয়তো অপছন্দ করলেও কিছু করার নেই, আর প্রেস কনফারেন্সে না ডাকলেও যায় আসে না। আমি 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল অনেককেই আমি আমার দ্য কোয়েরি প্ল্যাটফর্মে, রাস্তায় হোক, স্ট্রিট অ্যান্ড ফাইট হোক, নীলপুর হোক, প্রভাতীর মাঠ হোক, ঘড়ির মোড় হোক, আমার অফিসে আমি তাদেরকে জীবন্ত করে রেখেছি। তখন তৃণমূল কংগ্রেসে আগ্রাসন ছিল। তাই আমার কন্ট্রিবিউশনকে আপনারা কোনোভাবে চেষ্টা করবেন না বলার। আর আমি ব্যক্তিগতভাবে কোনো অ্যাডভান্টেজ আপনাদের কাছ থেকে তোলার চেষ্টা করিনি। কিন্তু মোহনবাগান মাঠে যে ঘটনা ঘটলো, যা উপাচার্যকে ব্যথিত করেছে, তিনি এটা নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ভালো মেসেজ ভারতীয় জনতা পার্টির কাছে যায়নি। এটা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আমারও কথা হচ্ছিল, আজকেই কথা হচ্ছিল। তারা বলে এটা কেন হলো, এই উত্তর দেবেন এখানকার যিনি সভাপতি অভিজিৎ, তিনি দিতে পারবেন। এখন এখানে কি দুটো গোষ্ঠী আছে কি জানি না, আমি আছে কিনা, আই এম নট কনফার্ম। কিন্তু এরা এখন সবাই দেখছি মালা পরাতে ব্যস্ত, বিভিন্ন মালা পড়ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন সংগঠনের কাছে ফুলের বোকো নিচ্ছেন। আর কিছু যুব নেতা আমাকে বলছেন যে আমার বিরাট কন্ট্রিবিউশন, আমি বিরাট লড়াই করে এসেছি, চোখে জল চলে আসবে। হ্যাঁ ঠিক, চোখে জল চলে আসবে। আপনি যুব নেতা, আপনি বলছেন আমাকে, যুব মোর্চার নেতা আপনি আমায় বলছেন। কিন্তু আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, যখন আমলাল গ্রামে আপনাদেরকে তাড়া করেছিল তৃণমূল কংগ্রেস 2024 সাল ভরা বর্ষায়, সেদিন নয়ন রায় কিন্তু রাত 2টার সময় কিন্তু আমরাল গ্রামে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে কভারেজ করেছিল। তারা মাঠে লুকিয়েছিল, তখন ওসি ছিলেন মিস্টার মাহাতো। তো সেই সময় পুলিশের দাপট, ভয়, আমাকে কিন্তু বুক চিতে লড়াইটা করতে হচ্ছে। আমি স্মরণ করিয়ে দিলাম আপনাদের। আপনাকে মালা পরিয়েছে না, আপনাকে কি কোন সংগঠন কি মালা পরিয়েছে, এটা কোনো নিউজ নয়। নিউজটা হচ্ছে এটাই, আমি আপনাকে বলি, যেহেতু আমি জেলায় বসবাস করি, আমার একটা নিজস্ব ভূমি রয়েছে, যে ভূমিটা আমার মাতৃভূমি, আর কর্মভূমি আমার অবশ্যই কলকাতা, তার আগে দিল্লি। তাই আমার সঙ্গে যখন কোনো ইন্টারভিউতে বসবেন, যুব মোর্চার নেতাকে বলছি, একদম তৈরি হয়ে বসবেন। কারণ আমি যখন এক একটা রাফাল দেবো না, আওয়াজে কিন্তু
দম বন্ধ হয়ে যেতে পারে। গণতান্ত্রিক ভাবে দেবো, ব্যক্তিগত ভাবে তো দেবো না। তাই আমাকে কোনোভাবে খাটো করার চেষ্টা করবেন না, আমি আপনাকে খাটো করার চেষ্টা করছি না, আমি কাউকে রেয়াজ করবো না কিন্তু। না আমি, আপনি দেখবেন যে আপনারা যখন জয়ের পথে চলে গেলেন, আমি বর্ধমানে বিপ্লবী রাসবিহারী বসু ভবনে যাওয়া ছেড়ে দিলাম। আমি মনে করেছি আর যাওয়া ঠিক নয়, কিন্তু আমি আপনাদের অপছন্দ করি এরকম নয় ব্যাপারটা। কিন্তু আপনি, বিশেষ করে আপনাকে বলছি, যুব মোর্চার সভাপতি আপনাকে বলছি আমি, আপনি আমাকে অন্যভাবে নেবেন না, আপনি আমার ভাতৃপ্রতিম, আপনাকে আমি স্নেহ করি। কিন্তু আপনি যখন আমার সঙ্গে বসতে চাইছেন, তাহলে পশ্চিমবঙ্গের যে বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার কৃষি উৎপাদিত ফসলের দামের কি অবস্থা, এবং কৃষি উৎপাদিত ফসলের যে দাম তাতে কৃষক কত পায়, এবং হচ্ছে রে জল ধরো জল ভরো বা জলনিধি প্রকল্পের কি পরিস্থিতি, এবং হচ্ছে রে গ্রামের মানুষের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কত রাস্তা তৈরি হয়েছে, কারণ আপনি তো জেলার নেতা, এবং হচ্ছে রে কল কারখানা ক্ষেত্রে কি অবস্থা আপনার ভাবনা চিন্তা, এবং কৃষিভিত্তিক কি শিল্পের অবস্থা ভাবছেন সেগুলো নিয়ে ভাবনা, এবং হচ্ছে রে বিভিন্ন অন্নপূর্ণা ভান্ডার সহ সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে, আর যারা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, যারা বালির খাত তৈরি করেছে, সেই বালির খাতে একটার পর একটা উদবেড়াল শিয়াল সেটা ঘোরাফেরা করেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, এবং আপনি প্রস্তুত হয়ে থাকবেন। এটা আপনাকে আমি বলে রাখলাম। আজকে আমাকে আপনি 27 তারিখে আপনি আমাকে আমন্ত্রণ করেছিলেন যে নয়নদা আপনি আমার ইন্টারভিউ করুন। আমি আপনাকে আমন্ত্রণ করছি, আপনি এই সমস্ত তথ্য, রয়্যালটি পশ্চিমবঙ্গের বালি থেকে কত যাচ্ছে, পাথর থেকে কত যাচ্ছে, গ্র্যাভিটি অ্যান্ড ডেন্সিটির ক্ষেত্রে নদীর গতি পরিবর্তন হচ্ছে তার ভূমিকা কি, এগ্রিকালচার প্রোডাক্টসের ক্ষেত্রে সারের দাম কালোবাজারি হচ্ছে সেটাকে ঠিক করা তার ভূমিকা কি, মানুষের গড় আনুপাতিক আয় কত, হার কত, এটা কর্মসংস্থানের প্রশ্নে আপনাদের দিশা কি, ভূমিকা কি, এগুলো বলবেন। কটা বালিখাত দিয়ে বলবেন না আমাকে, বালিখাত আপনার থেকে বেশি আমি খবর রাখি। আর অনেকে চেষ্টা করছেন বিভিন্ন বালিখাতে ঢুকে পড়ছেন, যে স্ট্যাক বালিগুলো আছে না, ওই খোকন দাসের মানে এলাকাতে, এই যে শ্মশান ঘাটের দিকে কালী মন্দিরের কাছে আমি গেছিলাম স্টোরি করতে। তো এক একটা মালভূমি করে রেখেছেন, সেখানে হয়তো অনেকে দখলদারির চেষ্টা করছেন, কিন্তু আমার আশা, আমার উমাং, পূর্ব বর্ধমান জেলার যিনি জেলা শাসক ম্যাডাম, আপনি এই স্ট্যাক বালিগুলোকে ব্যাপারে নিলাম করে সরকারিভাবে আপনি ব্যবস্থা করুন, তাতে সরকার রাজস্ব আদায় থেকে সুবিধা পাবে, সহায়ক হবে। নাহলে কিন্তু কিছু দুর্বৃত্তায়ন, যারা এই মুহূর্তে শাসক দলে কিছু বসে আছে, যারা চেষ্টা করছেন যে বালিখাতে দখলদারি হবে, এটা যদি করেন তাহলে কিন্তু সরকার তার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবে। যেটা সিউড়িতে ডিএসআর থেকে যেভাবে টাকা আদায় হয়েছে, যা মুখ্যমন্ত্রী বড়াই করেছেন এবং যা তথ্য দিয়েছেন, সেই সেই পরিস্থিতি কিন্তু জামালপুর, রায়না, খণ্ডঘোষ, সোনামুখী, গলসি, সিল্লা, এবং ওদিকে চলে যাবেন বাঁকুড়া, মেজিয়া, এই সর্বত্রই যে সমস্ত আছে, সেগুলো নিয়ে সরকার যদি তার রাজস্ব আদায় ক্ষেত্রে ভাবনা চিন্তা করেন, ভালো। তার আগে যুব নেতা আপনাকে বলি, আপনার আগামী দিন শুভ হোক, শুভেচ্ছায় ভরা থাক, ফুলে থাক, ফুলের সুগন্ধে মোম করুক। ফুল আপনার ভালো পছন্দের, ফুল আপনি নিচ্ছেন নিন, মানুষ আপনাকে নেতা বানাবে, আমাকে নেতা বানাবে না, কারণ আমি নেতা হওয়ার যোগ্য, আমার সেই ইচ্ছাও নেই। তাই আপনাকে একটা কবিতা শুনিয়ে দিই, ভালো লাগবে, শুনুন। যুব মোর্চার সভাপতি আপনাকে বলছি, আপনি আমাকে অন্য নেবেন না কিন্তু, সব ঠিক হয়ে যাবে। কবি হচ্ছে তারাপদ রায়, খুব বিখ্যাত কবিতা, পড়বেন কবিতাটা, তারাপদ রায় বলছে, এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে, কবে কখন কেমন করে কিভাবে ঠিক হবে, এবং সত্যি সত্যি কি ঠিক হবে, এবং ঠিক না হলেই বা কি করে কি হবে, সত্যি এবং ঠিক না হলে বা কি হবে, মাফ করবেন, সে বিষয়ে অবশ্যই কোনো চিন্তা করিনি, কোনো ধারণা ছিল না, শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল, মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ঝিরঝির বাতাসের শব্দ আসে, যেখানে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে, যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে চড়ুইয়ের ছানারা তাদের মাকে চিচি করে ডাকে, যেভাবে ভুল ঠিকানার চিঠিও একদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায়, যেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই সেদিন পর্যন্ত।
যেভাবে এইসব ঘটে, এইসব ঘটে যায়, এই সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে। আমার কিছু করণীয় নেই, শুধু বসে থাকার অপেক্ষা। ঠিক, আমার কিছু করণীয় নেই, শুধু বসে থাকার অপেক্ষা। আর সরকারের দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ করা, ভালো কাজ, খারাপ কাজ, দুর্নীতি রোধ করার ক্ষেত্রে ভূমিকা, এগুলো করা। আর সংবাদ মাধ্যমের প্রতি বিরূপ মন্তব্য দেখাবেন না, কারণ গণতন্ত্রের হিটার খুব গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলছি, ভারতীয় জনতা পার্টি সবাইকে বলছি, এবং তৃণমূল কংগ্রেসকেও বলছি, বহু চেষ্টা তো আমাকে বিভিন্ন সময় করেছেন আর করবেন। আপনারা মনে করুন, আপনারা সংবেদনশীল রাজনীতিবিদ। একজন সাংবাদিক যদি প্রতিবাদ করে, যদি প্রতিহত করে, তাকে যদি নিকেশ করে দেওয়া হয়, সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুঃখজনক। একটা তারা কিন্তু খসে যেতে পারে। আর দেখুন, আমি শুরুতেই বলি, বারবার বলি যে না আমি প্রভুত্ববাদ দলদাস, না আমি কৃতদাস, আমি সাংবাদিক, আমি সাধারণ মানুষের কথা বলবো। তাই আমার কথা আপনারা অন্যভাবে নেবেন না। আর যুব মোর্চার সভাপতি, আপনাকে ওয়েলকাম, ইনভাইট করছি, আপনি সমস্ত তথ্য নিয়ে বসবেন আমার কাছে। মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভূমিকা কি, খনিজ পদার্থ থেকে কি কত টাকা আয় হচ্ছে এই মুহূর্তে, এবং সরকারের কি সিদ্ধান্ত, এবং হচ্ছে যে সাদে কালোবাজারি, নতুন 100 দিনের কাজ শুরু হবে, সেখানে সমবন্টন হবে কিনা, রেশনিং ব্যবস্থা ঠিকঠাক হবে কিনা, আর এই পোস্টপোল ভায়োলেন্সের আক্রান্তের বিষয়গুলো বন্ধ হবে কিনা, এই সমস্ত তথ্য আপনি যদি কাল চান, পরশু চান, আপনি আমার স্টুডিওতে পালিকা বাজার আসতে পারেন। আপনি বসতে পারেন, যদি বলেন না আমি আপনার পার্টি অফিসে বসবো, বিপ্লবী রাজবাড়ী বসু ভবনে, আমি সেখানেও যেতে রাজি আছি। কারণ দেখুন, আমার মনে করি যে আমি গোটা ভারতবর্ষের বিভিন্ন সময় আমার কিছু ভূমিকা থেকেছে, এবং আপনারা আমাকে হয়তো অস্বীকার করতে পারেন, কিন্তু অপারেশন সিন্দুর থেকে শুরু করে পুলওয়ামা অ্যাটাক এবং মুম্বাই অ্যাটাক কিন্তু আমার কভারেজ করার অভিজ্ঞতা আছে। তাই অনেকেই আমাকে ভাবেন তুচ্ছতা ছিল করতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা ফেলে আসা মুহূর্তকে আপনারা কোনোভাবে অসম্মান করতে পারেন না। আর ম্যাডাম মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ। আপনি নতুন বিধায়িকা হয়েছেন, আপনি অন্তত নিশ্চয়ই ভালো কাজ করবেন। আর পরের সরকার চেয়ারম্যান শুনছিলাম তিনি বুলডোজার চালাবেন, তিনি এতদিন ঘুমোচ্ছিলেন কেন? যখন তিনি চেয়ারম্যান ছিলেন, খোকন দাস যখন পাশে বসে থাকতেন নিচের অফিসটাতে, তখন তিনি ঘুমোচ্ছিলেন নাকে সর্ষের তেল দিয়ে। এখন আপনার দলকে দেখে উজ্জীবিত হয়েছে। যদি বহুদল নির্মাণ ভাঙতে হয়, বর্ধমান শহরে বহু জায়গায় বড় বড় ফ্ল্যাট যেগুলো পুকুর বুঝিয়ে হয়েছে, সেগুলো পরের সঙ্গে সরকার আপনি ভাঙবেন, এবং আপনার বইয়ের নামে তিনি প্রয়াত হয়েছেন, তিনি পার্ক বানিয়েছেন, সেটা দেখবেন। ওখানে মা ক্যান্টিন করেছেন, সেটা দেখবেন। কর্মচারীরা পেনশন পাচ্ছে না, সেটা দেখবেন। সরকারের অর্থাৎ কোষাগারের যে ফান্ড, সেটার অবস্থা খারাপ, সেটা গেল কোথায়? মহারাষ্ট্রের থেকে পুলিশ এসেছিল আপনার কাছে তদন্ত করতে, ক্লোন হলো কি করে, তার হিসেব দেবেন আপনি। আর বর্ধমান শহরে যে 7 তলা বিল্ডিং ভাঙলেন না কেন, হাইকোর্ট চলছে বলে, এবং হচ্ছে এই পুকুর বরণীরপুর ওখানে বোঝার চেষ্টা হয়েছে, বাঁকা তার স্রোত কেন হারালো, এই জবাব দিতে হবে আপনাকে। বাঁকার পারে কিভাবে বিভিন্ন ওয়ার্ডে বাড়ি হয়ে গেল, তার জবাব দিতে হবে আপনাকে। শুধু কথায় কথায় বুলডোজার চালাবো, এটা তো বিজেপি বলছেন। আপনি কি বিজেপি নাকি? আপনি তো তৃণমূল কংগ্রেস। বহু জায়গায় আপনাদের দলে কাউন্সিলররা পদত্যাগ করছে, আসছে না তারা। আপনি পাশ কাটাবার চেষ্টা করবেন না। আমি আপনাকে বলছি যে সুডা প্রকল্পে যারা চাকরি পায়নি তাদেরকে ডেকে পাঠানো হোক, এবং আপনার আমলে যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে আপনার ভাইপো থেকে শুরু করে খোকন দাসের ড্রাইভাররা চাকরি পেয়েছে, তাদের তদন্ত হোক। বর্ধমান শহরে একদম 1 নম্বর থেকে 35 নম্বর ওয়ার্ডে যে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হয়েছে, তার হিসেব দিন। কেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকায় কেন টাউন হল তৈরি হয়েছে, তার হিসেব দিন। শ্বেতপত্র প্রকাশ করুন, বুলডোজারে ভাষণ দেবেন না। আমি আপনাকে বলছি, আপনি অত্যন্ত অভিজ্ঞ, আপনি বহুদিন ধরে আপনি আছেন, যে হঠাৎ করে আপনার এই চিন্তা ভাবনা, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আপনি বর্ধমানে চলবে বুলডোজার, অবৈধ নির্মাণ। এতদিন ঘুমাচ্ছিলেন পরের সঙ্গে সরকার, আপনি বয়স তো 83+। তাহলে আমরা সহধর্মিনীর নামে তো আপনি পার্ক করেছেন, মা ক্যান্টিন করেছেন। এরকম বহু কাউন্সিলররা দুর্নীতি করেছে, পয়সা নিয়েছে, আর্থিক দুর্নীতি অভিযোগ আছে, কেউ গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে গোদাতে শুনছিলাম একটার পর একটা হচ্ছে দুর্নীতির পাহাড় জমেছে। 26 নম্বর ওয়ার্ড, দুর্নীতির পাহাড়, নিরীহ মানুষকে চমকানি,
25 নম্বর ওয়ার্ডে নিরীহ মানুষকে চমকানি, 18 নম্বর ওয়ার্ডে নিরীহ মানুষকে চমকানি, 35 নম্বর ওয়ার্ডে নিরীহ মানুষকে চমকানি, মিরপুরে বিস্তীর্ণ অঞ্চলে আপনি হচ্ছে রে প্রত্যেকটি বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদেরকে আপনি অভিযোগ আছে আপনি ডেকে পাঠাতেন, জবাব দিন। আপনি পৌরসভার এই মুহূর্তে ফান্ডে টাকা কত, কেন হচ্ছে পেনশন ভোগীরা তারা আশঙ্কা দোলাচালে দুলছে, কেন রিক্রুটমেন্ট হয়েছে অবৈধভাবে, আর যারা প্রাপ্য ছিল তাদেরকে আপনারা নেননি। সাধু সাজার চেষ্টা কেউ অন্তত করবেন না। আজকে বলছি এখানে কুরবানি আছে, অনুষ্ঠান আছে, সেটা করার পরে আপনার এই দপ্তরের সামনে দাঁড়িয়ে ওখানে অনেক তথ্য বলবো যা ম্যাডাম মৌমিতা বিশ্বাস মিশ্রাও জানেন না। ম্যাডাম আপনাকে বলছি আপনি অনেক তথ্য জানেন না। যদি তথ্য দরকার হয়, আপনার যদি আমাকে মনে হয় যে সম্মানের সঙ্গে আপনি আমার সঙ্গে কথা বলতে চান, বর্ধমান পৌরসভাকে আমি চাইবো না বর্ধমান পৌরসভা উলঙ্গ রাজার কবিতা হয়ে যাক, নিশ্চয়ই হবে না, চাইবো না নিরঞ্জন চক্রবর্তীর কবিতা। কিন্তু যে দুর্নীতি 13 সাল থেকে করেছে, একটার পর একটা দুর্নীতি, টেন্ডার ছাড়া কাজ, প্ল্যানিং ভুলভাল, এবং ওই যে গোলাপবাগে যে বড় বড় ফ্ল্যাট হয়েছে যেটা হচ্ছে লিজ প্রপার্টি, কিভাবে 50 কোটি টাকা লোন হয়েছে এলআইসির কাছ থেকে, এ তো হবেই। সমস্ত দুর্নীতির ফাইল ওপেন হবে, ওপেন আমি করব, বিধায়ককে করতে হবে না। আরে শুনুন, আপনি মনে করেছেন যদি পরেশবাবু আপনি মনে করে থাকেন যে আপনি ভারতীয় জনতা পার্টিকে দিয়ে আমাকে চেষ্টা করবেন, আপনি নিজে বাঁচুন, পরে আপনি অন্য কথা ভাববেন। কারণ আপনার আমলে দুর্নীতি হয়েছে এবং আপনি সেটাকে মদত দিয়েছেন এবং খোকন দাসের দৌলতে করেছেন, আর কাউন্সিলরদেরকে আপনি প্যাসেজ দিয়েছেন। তাই আপনার ফান্ডের হিসেব তদন্ত হোক, অডিট রিপোর্টের তদন্ত হোক। আবাস যোজনায় ম্যানিপুলেট হয়েছে, আবাস যোজনায় বিভিন্ন টাকা বিভিন্ন খাতে চলে গেছে, হিসেব নেই। ধরবো আবাস যোজনা আধিকারিককে ধরবো, বড় বড় কথা, বুলডোজার চলবে। এতদিন ঘুমাচ্ছিলেন, গত বছরে শুরু করেছিলেন, তারপর ভেঙে গেল, চুপ হয়ে গেলেন কেন আপনার বিল্ডিং এর পাশে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে পরেশচন্দ্র সরকার। আপনি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান, শতবর্ষ পেরিয়ে যাওয়া পৌরসভাকে কলঙ্কিত করেছে আপনার তৃণমূল কংগ্রেস। 2013 সাল থেকে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে বিরোধী শূন্য করে আপনারা নির্বাচন করে আপনারা ক্ষমতায় বসেছেন, জোর করে বসেছেন। ভোট হয়েছে পাড়ায় পাড়ায়, সন্ত্রাস হয়েছে। তাই এবারে বলছে কর্পোরেশন হবে, অনেকে দেখছি ভাসিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমি মৌমিতা বিশ্বাস মিশ্রা ম্যাডামের পেজে দেখছিলাম। তাহলে যদি কর্পোরেশন করতে হয় তাহলে আপনাকে বিডিএর বিস্তীর্ণ অংশ নিতে হবে, যেগুলো গ্রাম ভিত্তিক এলাকা সে নিতে হবে। আপনি বুলডোজার চালাবেন। হকারা যেদিন কেড়েছিল সেদিন আপনি কি বলেছিলেন? ওই নার্স কোয়ার্টার পিছনে যখন বিসি রোডে, জিটি রোডে কটা আওয়াজ দিয়েছিলেন? আপনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সেটা করব। তাদের রুজি রোজগার জীবন জীবিকার প্রশ্নে আপনার কি ভূমিকা ছিল? ভেন্ডিং নন ভেন্ডিং জোনে তাদের কি ভূমিকা বসিয়েছিলেন? তাদের কি পুনর্বাসন প্রকল্প দিয়েছিলেন? বড় বড় কথা বলছেন আপনি। একদিকে খোকন দাস উইকিপিডিয়া লিখছে গ্যাংস্টার, বালি স্ট্যাগ, 2 নম্বরই কেস, বিভিন্ন এলাকায় লাইট তার ওয়ার্ডকে সুসজ্জিত করেছে। পৌরসভা ফান্ড থেকে গেছে, হিসেব দিতে হবে, মানুষ চাইছে। আর আবাস যোজনা দুর্নীতি কেন্দ্রের টাকা, মাননীয় চেয়ারম্যান আপনাকে এই শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বুলডোজার চালাবার আগে এগুলো তৈরি করুন। সুডা প্রকল্পে চাকরি হয়নি, ট্রেনিং প্রাপ্ত ছেলেদের তাড়িয়ে দিয়েছেন। আপনার পরিবার চাকরি পেয়েছে, সেটা নিয়ে ইডির একটা জায়গা থেকে কমপ্লেন এসছে। আপনার ডিপার্টমেন্টের টাকা কিভাবে অন্য জায়গায় চলে গেল সেটার হিসেব দেবেন। আর কত টাকার রং হয়েছে তার হিসেব দেবেন। কত রড গুজেছেন বিভিন্ন জায়গাতে পাড়ায় পাড়ায়, সেগুলো হিসেব দেবেন। কতগুলো পুকুর বুঝিয়েছেন, কতগুলো, সেগুলো হিসেব দেবেন। আপনার প্ল্যান সেকশন কি ঘুমোচ্ছিল? আমি আপনাদের বলে দিচ্ছি, প্ল্যান সেকশন আর্থিক বিনিময়ে বিভিন্ন প্ল্যান দিত। বর্ধমান শহরে 4 তলা 5 তলা 6 তলা মগের মল্লুক নাকি? এখন সাধু, তুমি সাধু মহারাজ, আমি হলাম চোর। বয়স তো 83+ হয়ে গেছে। তাই বিজেপির কাছে প্যাসেজ দিচ্ছেন, ডোন্ট কম্প্রোমাইজ পলিসি। আমি নয়ন রায় আপনাকে ধরবো, নিশ্চিত থাকুন। তাতে আপনি চটলেন, বয়ে গেল আমার। তাতে আপনাকে বহুবার বহু ক্ষেত্রে আমি বলেছি যে দুর্নীতি হচ্ছে, আপনি বলছেন কিছুই হচ্ছে না। সাধু সেরেছিলেন তো চোখে বন্ধ করে, ঠিক আছে? আপনি আমার বন্ধু লোক হতে পারেন, কিন্তু আপনার দুর্নীতি প্রশ্ন আপনাকে আমি বরদাস্ত করবো না। এই হচ্ছে মোটামুটি বিষয়। কাকুলিগঞ্জ দোস্তরে ছিলাম,
রাজনৈতিক পদস্খলন ঘটছে বলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে মুখের ভাষা খুব খারাপ কাকুলি ঘোষের। তাহলে যে 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার ফসল তাকে হচ্ছে গুনতে হলো, তিনি ওয়াই ক্যাটাগরিতে যাচ্ছে পেলেন, তিনি কোথায় যাবেন তিনি বলতে পারেন। বহু বিধায়কের সঙ্গে আমার কথা হয়েছে, তারা তৃণমূল কংগ্রেস তারা যোগ দিতে চায়। তারা ভাবুন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চাল নিলেন, ডাল নিলেন, রেশন নিলেন, খাবার নিলেন, পয়সা নিলেন, আজ তারা জিতে গেছেন, পাল্টি খাচ্ছেন তারা। এরা হচ্ছে গিরগিটি, এরা হচ্ছে পলিটিক্যালি দেখাচ্ছে বিজনেস। পলিটিক্স এই দেখাচ্ছে প্যাশন নয়। পলিটিক্স হচ্ছে প্যাশন যদি হতো, যদি পলিটিক্স হচ্ছে আদর্শ হতো, তাহলে গুরুদাস দাশগুপ্তের কথা মনে করতো, বিপ্লব দাশগুপ্তের কথা মনে পড়তো, ডক্টর রঞ্জিত পাজার কথা মনে পড়তো, ডক্টর মাননীয় তপন শিকদারের কথা মনে পড়তো, সত্যব্রত মুখোপাধ্যায়ের কথা মনে পড়তো যে স্বাধীনতার পর হীরেন মুখোপাধ্যায় মনে পড়তো, সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা মনে পড়তো। বর্ষিয়ান পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা রূপকার ছিলেন বিভিন্ন সময় দলমতের বিশেষে, তারা তো পদস্খলনের রাজনীতি করেননি। এই 2004-এ মমতা বন্দ্যোপাধ্যায় একজন ছিলেন, আজও তিনি নিঃসঙ্গতার মধ্যে আছেন। তিনি কিন্তু সম্ভবত মেটিয়াপুর থেকে দাঁড়াবেন। এবং এবারের নির্বাচনের বিষয় শেষ করি, সেটা হচ্ছে আজকে আমি গতকালই দেখছিলাম যে বিধানসভা স্পিকার শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা এবং হচ্ছে কুণাল ঘোষকে সময় চেয়েছিলেন, দেননি, দেখা হয়নি, শুনেছি এটা। আর তিনি কোন ঘরে বসবেন সেটাও ক্লিয়ার হয়নি। আশা করি সংবেদনশীল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি তো গোটা বিষয়টা জানেন, আপনি আপনার মতো করে ভাববেন। আমি তৃণমূল হয়ে কিন্তু কোনো কথা বলছি না, আপনার দলের হয়ে কথা বলছি না। আমি কিছু সাংবাদিককে দেখছি যারা কিছু সময় বিধানসভাতে কোলে উঠে পড়ছে, তাদের পরিচয় সাংবাদিকতা জীবনে 4 বছর, 5 বছর, 6 বছর। যারা সিনিয়র সাংবাদিক আছে, যারা দীর্ঘদিন কাজ করছে, দালাল নয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, বিশ্ব মজুমদার, কিংসু প্রামাণিক এবং হচ্ছে রাজাময়, এরকম নাম আছে, নাকি নামগুলো বলছি, এদেরকে পূর্ণাঙ্গ তদন্ত করান। বিশ্ব মজুমদার নিউজ এডিটর ছিলেন। মুখ্যমন্ত্রী আপনার অনুরোধ করছি, আপনি খবর নিন। এই বিপুল সম্পত্তি তারা লাটাগুড়িতে করেছে। আপনাকে আরেকটা খবর দিই, নবান্নেতে যে সাউন্ড সিস্টেম করেছে সেখানে ঘাপলা আছে, সেখানে বিশ্ব মজুমদার তার খাপের লোকে বসিয়ে রেখেছেন, তদন্ত করান। আর একটা অনুরোধ রয়েছে, আপনার পাশে কিছু ঘুরঘুর করছে দেখলাম, যারা বিজেপির হয়ে কিছুটা প্রতিবাদী হয়েছিলেন, মানে ভেতরে আগে ছিলেন তৃণমূলে, তারপরে চলে গেলেন, আগে ছিলেন বামফ্রন্টে গৌতম দেব, তারপর চলে গেলেন হচ্ছে তৃণমূলের হচ্ছে প্রশংসা, তারপর বিজেপি। এরা এখন প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান হতে চাইছে। এটা আপনার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করবে এবং আপনি সঠিক লোককে বসাবেন। এবং আরেকটা বিষয় যেটা আপনি বারবার বলেছেন যে ইউটিউবারদের আমি গুরুত্ব দেবো, সব ইউটিউবারকে গুরুত্ব দেবেন সেটা আপনার ব্যাপার। যাদের মাপকাঠি আছে, যাদের কথাবার্তা ঠিক আছে, যারা সাংবাদিকতা করেছে, যাদের দীর্ঘ জীবন বয়ে গেছে, যারা ভারসাম্য সামঞ্জস্যের সঙ্গে দেশের রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, নিশ্চয়ই তাদের প্রতি আপনি সুবিচার করবেন। এটা তো আশা করতেই পারি। প্লাস হচ্ছে ডিস্ট্রিক্ট ভিত্তিক, জেলা ভিত্তিক যে ডিস্ট্রিক্ট অ্যাক্রেডিটেশন কমিটি তৈরি করা যায় কিনা, এটা মাননীয় চিফ অ্যাডভাইজার সুব্রত গুপ্ত আপনি দেখবেন। কারণ এখানে অনেক ঘাপলা আছে। তৃণমূলের আমলে বিজ্ঞাপনে অনেক ঘাপলা আছে, ডিআইসিওরা করেছেন। এই সমস্ত ঘাপলাগুলো ধরার চেষ্টা করুন এবং স্বচ্ছভাবে একটা ডিস্ট্রিক্ট, যেমন রাজ্যে যেমন প্রেস অ্যাক্রেডিটেশন কমিটি করবেন, তার সঙ্গে সঙ্গে যেন ওই ডিস্ট্রিক্ট পর্যন্ত, নবান্ন পর্যন্ত পৌঁছতে না, তেল দিতে না। তাই ডিস্ট্রিক্ট অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান করে একটি 5 মেম্বারের কমিটি তৈরি করে তারাই ঠিক করবে কারা অ্যাক্রেডিটেশন কার্ড পাবে, তারাই ঠিক করবে যে বিজ্ঞাপনের মাপকাঠিতে কি হওয়া উচিত। এটা আমার প্রস্তাব রইল। আর পেনশন যারা বঞ্চিত তাদের বিষয়ে দেখবেন। দেখুন, অনেকগুলো কথা বলে ফেললাম। তাই কাকুলি ঘোষদস্তারকে নিয়ে ভেবেছিলাম। তাই বারাসাতের মাটি অত্যন্ত রাজনীতির মাটি আর সুবিধাবাদীর মাটি। সুবিধাবাদীর মাটিতে যারা চাষ করেছিলেন, এখন সেই মাঠে বা সেই চাষের ফলে ওখানে গাঁদা ফুল হয়েছে। রজনীগন্ধা তো হবে না, গোলাপ তো হবে না। কারণ পাখে কখনো পঙ্খির আবর্তে এবং পচা গোবরে পদ্ম কেন, গোলাপ কখনো সুগন্ধি ছড়ায় না। তাই ক্যাচরা আছে, ক্যাচরা পরিষ্কার করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নয়। যারা এখন
ডালা পাল্টে বিজেপি হওয়ার চেষ্টা করছেন তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। দেখুন, একটা স্ট্যান্ড ক্লিয়ার হওয়া উচিত। যারা শুরু থেকে কাকলি ঘোষের ব্যাগ বয়ে বেরিয়েছেন, যারা কখনো অশ্বিনী মুখার্জির ব্যাগ বয়ে বেরিয়েছেন, কখনো রতিন ঘোষের ব্যাগ বয়ে বেরিয়েছেন, এই সমস্তগুলোকে চিহ্নিতকরণ করা উচিত। আমার ব্যক্তিগতভাবে কোনো বিষয় নয়, আমি বারাসাতের মাটি সম্পর্ক ওয়াকিবল। আসবো আবার ধীরে ধীরে, জমে থাকা মেঘ পুঞ্জীভূত চেরাপুঞ্জির মতো বৃষ্টি হবে, ধাপে ধাপে হবে। তাই বারাসাতের কিছু ঘটনা এবং সাংবাদিকতার ক্ষেত্রে আমাকে কেন দূরে চলে যেতে হলো এখান থেকে, তার সমস্ত একটা কারনামা আমি প্রকাশ করব, কাউকে অসম্মান না করে। তাই যারা আমাকে অসম্মান করেছেন তাদেরকে আমি সময়ের সঙ্গে সঙ্গে উত্তর দেব, আমি নাম করব না। আপনারা তেল চেটেছেন, আমলকি খেয়েছেন তৃণমূলের কাছে, এখন বিজেপির হয়ে আপনারা কাজ করছেন। নিরপেক্ষতা বজায় রাখুন, নিরপেক্ষ সাংবাদিক হওয়ার চেষ্টা করুন, তার আগে যে মানুষ হওয়ার চেষ্টা করুন। ভাববেন জ্ঞান দিচ্ছি আমি, জ্ঞান দিনে আমি নীরবে হজম করে আছি। কখনো কখনো নিঃসঙ্গতায় বিপ্লবের ইঙ্গিত, এটা চেক গুয়েভারা বলে গেছে। আমি যখন নয়ন রায় এই কথাগুলো বলে দিলাম, নিশ্চয়ই তার পিছনে কিন্তু সুনির্দিষ্ট কিছু কারণ থাকবে। বাকি সময় দেখা হবে কার কত দম আছে, কে কিভাবে করবে বারাসাতের মাটিতে রাজনৈতিকভাবে, আমি সেটা বুঝে নেব। নমস্কার, আমি নয়ন।